আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অঙ্কোলজির সৌজন্যে সার্ভাইকাল ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে এটি নিউজের বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি। দর্শক, আমাদের আজ অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে সার্ভাইকাল ক্যান্সার, আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ কুদরতি এলাহি, মেডিকেল অঙ্কোলজি বিশেষজ্ঞ, প্রফেসর অব মেডিসিন অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট, মেডিকেল অঙ্কোলজি, আসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, উত্তরা। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। স্যার, আমরা আজকে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা জানি যে জরায়ুর ক্যান্সার সেটি খুব কমন একটি ক্যান্সার নারীদের ক্ষেত্রে। তো শুরুতেই আসলে জরায়ু বলতে আমরা কি বুঝি সেটি সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অবগত নয়। প্রথমে জানতে চাচ্ছি আসলে জরায়ু বলতে আমরা শরীরের কোন অংশটিকে বুঝবো? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা জরায়ু বলতে একটি মূলত স্ত্রী জননেন্দ্রিয়ের অংশ এটি। তো জরায়ু অনেকগুলো পার্ট থাকে, তো স্বাভাবিকভাবে বোঝার জন্য এটা একটা মুখ থাকে। যদি আমরা একটা মাঝারি সাইজের বেলুনকে চিন্তা করি, তার উপরের অংশ একটি, এটাকে বডি বলতে পারি, মানে দেহ, আর মুখটাকে আমরা সার্ভিক্স বা জরায়ুর মুখ বলতে পারি। আচ্ছা, তা আমাদের আজকের আলোচনা স্পেশালি সেই জরায়ুর মুখ সম্বন্ধেই, যেটা ইংরেজিতে আমরা বলি সার্ভাইকাল ক্যান্সার। আচ্ছা। তো আমরা যদি স্পেশালভাবে জানতে চাই, আমরা যেরকমটা জানি যে ক্যান্সার বলতে আসলে আমরা অনিয়ন্ত্রিত সেল ডিভিশনকেই বুঝে থাকি। জরায়ুর মুখের ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝবো? জি, সব ক্যান্সারই আসলে একই কথা, যে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন বা সেল বেড়ে যাওয়া। এখানেও তাই, যখন কোনো কারণে স্পেশালি জরায়ুর মুখের সেলগুলো বাড়া শুরু করবে, সেটা যে পদ্ধতিতে হোক, স্পেশালি মিউটেশন বা সেল গ্রোথ বা সেল বায়োলজি চেঞ্জ হয়ে যায়, তখন এই জরায়ুর মুখের উৎপত্তি হয়। আচ্ছা। তো এই যে এই ক্যান্সার আমরা কিন্তু জেনেছি ইতোমধ্যে, কিন্তু জরায়ু মুখের ক্যান্সার কিন্তু ডে বাই ডে র্যাপিডলি খুব ইনক্রিজ হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, বাংলাদেশ সহ। তো সেটির পেছনে আসলে কি কারণ থাকতে পারে? যে এটা যদি আমরা বিশ্বের একটা মোটামুটি স্ট্যাটিস্টিক্স চিন্তা করি, তাহলে শনাক্ত হয় সারা বিশ্বে প্রতি বছর 5,70,000 রোগী, এবং সেখানে মৃত্যু হয় 3,10,000 রোগীর। আর বাংলাদেশে একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটা হলো যে আনুমানিক 8,200 জন রোগী, নতুন রোগী শনাক্ত হয় বছরে, এবং আনুমানিক 5,000 রোগী মারা যায়। অর্থাৎ দিনে প্রায় 18 জনের কাছাকাছি রোগী এই রোগে মারা যাচ্ছে। তো এটা এমন একটা রোগ, যে এই রোগটাকে কিন্তু আমরা যদি চেষ্টা করি, মানে ডক্টরস এবং সোসাইটির সবাই মিলে, তাহলে প্রোটেকশন দেওয়া সম্ভব। কারণ আমরা জানি ক্যান্সার শুরু হয়ে গেলে সেটা নিয়ন্ত্রণ করা খুবই আর্থিক এবং চিকিৎসার দিক থেকে ডিফিকাল্ট একটা জার্নি বা যাত্রা। কিন্তু যদি আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি বা প্রিভেনশন করতে পারি, তাহলে কিন্তু সেই ক্যান্সারের কিন্তু রেজাল্ট খুবই ভালো। এই জরায়ু ক্যান্সার ইউনিক, স্বতন্ত্র বা স্বাতন্ত্র্য এটাই যে আমরা কিন্তু এই রোগটাকে প্রিভেন্ট করার মতো ক্যাপাবিলিটি রাখতে পারি। আচ্ছা, আপনি যেরকমটা বলছিলেন যে জরায়ুর ক্যান্সার আসলে ইউনিক বা তার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেটি আসলে কীরকম? সেটি হলো, আমরা জানি যে যেমন আমরা যদি বলি যক্ষ্মা, তা যক্ষ্মার একটা রোগ কারণ হলো যে যক্ষ্মার একটা জীবাণু আছে। কিন্তু ক্যান্সারে কিন্তু মূলত মেইনলি আমরা কারণ বলি না, আমরা বলি ঝুঁকিগুলো কি আছে। তার মধ্যেও এখানে যে সার্ভাইকাল ক্যান্সার যেটা আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু একটা প্রাথমিক কারণ হলো একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সংক্ষেপে HPV, এটা মূল কারণ। আর তার সঙ্গে কিছু ঝুঁকিপূর্ণ বিষয় আছে। তা আমরা যদি মূল কারণটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি বাই ভ্যাকসিনেশন, তাহলে কিন্তু এই ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। আচ্ছা, সেই জন্য এটা ইউনিক। আচ্ছা। আচ্ছা, আপনি একটি ভাইরাসের কথা বললেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPVর কথা বললেন, এবং আরও কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরস আছে সেটিও বললেন। সেই ফ্যাক্টরসগুলো কী কী? সেই ফ্যাক্টরগুলো হলো যেমন আর্লি ম্যারেজ বা মানে আর্লি সেক্সুয়াল এক্সপোজার, যাদের অল্প বয়সে এই সেক্সুয়াল এক্সপোজার হয়ে যায়, তারপরে ঘন ঘন বাচ্চা হওয়া অথবা অল্প বয়সে বাচ্চা হওয়া, তারপরে লো সোশিও ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা যদি কম থাকে, খারাপ থাকে, অথবা যদি ধূমপায়ী হয়, অথবা দীর্ঘদিন যদি জন্ম নিয়ন্ত্রণের বড়ি কেউ সেবন করে, এই জাতীয় বিষয়গুলোকে আমরা ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর হিসেবে বলে থাকি। কিন্তু প্রাইমারি ফ্যাক্টরকে আমরা এখানে বলবো যে
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আচ্ছা, হাইজিন মেনটেইনের সাথে কি আসলে জরায়ু মুখের ক্যান্সারের কোনো রিলেশন আছে কিনা? জি, সেটা একটা বড় কারণ। এই জন্যই হয়তো যাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, লো সোশিও ইকোনমিক কন্ডিশন, তাদের কিন্তু দেখা গেছে এটা মানে এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভড যে তাদের কিন্তু এই ক্যান্সারটা বেশি হয়। এমন হতে পারে যে তাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা তাদের এ কারণেই বেশি আক্রান্ত করে থাকে। আচ্ছা, লক্ষণ বা উপসর্গ নিশ্চয়ই কিছু দেখা দেয় এবং সে সম্পর্কে আসলে অনেকেই অবগত থাকেন না যে সে এরকম একটি ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছেন। সেই লক্ষণ বা উপসর্গগুলো কি কি হয়ে থাকে? হ্যাঁ, লক্ষণগুলো হলো যে এখানে আমরা মোটামুটিভাবে দুইটা ভাগ করতে পারি। প্রিমেনোপোজাল, অর্থাৎ যাদের মাসিক নিয়মিত হচ্ছে, আর যারা অলরেডি মেনোপোজাল লেডি। তাহলে প্রিমেনোপোজালটা যদি নিয়মিত মাসিকের জায়গায় দেখা যায় যে মাসিক অনিয়মিত হয়ে আসছে, বেশি বেশি রক্তক্ষরণ হচ্ছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পোস্ট মেনোপোজালদের দেখা গেল যে পোস্ট মেনোপোজাল ব্লিডিং, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে তাদের মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে, অ্যালার্মিং সাইন। ইন বিটুইন পোস্ট কয়েটাল ব্লিডিং, অর্থাৎ শারীরিক মেলামেশার পরে যদি দেখা যায় যে ব্লিডিং হচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আবার কিছু কিছু মহিলা আছে যাদের স্রাব হয়, সাদা পানির মতো যায়, যেগুলা হয়তো রক্তের মতো দেখতে অথবা দুর্গন্ধযুক্ত, এইগুলা খুবই ওমিনাস বা অ্যালার্মিং সাইন। এগুলো সবাই খেয়াল করবে এবং এই ধরনের কিছু থাকলে অবশ্যই তারা নিকটস্থ ডক্টর বা গাইনোকোলজিস্ট শরণাপন্ন হবে। আচ্ছা, ইরেগুলার পিরিয়ড যাদের থাকে তাদের কি আসলে জরায়ু মুখের ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থেকে যায় কিনা? না, কিছু কিছু মহিলা আছে যাদের ইরেগুলার পিরিয়ড থাকে, এরকম আমরা জানি, তাকে আমরা ডাইরেক্ট ওইভাবে বলতে পারবো না। কিন্তু একজনের রেগুলার পিরিয়ড আছে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন, মেবি 3 to 6 মান্থ ইরেগুলার ব্লিডিং হচ্ছে, তখন তাকে একটু অ্যালার্ম হওয়া উচিত এবং তার ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা, স্ক্রিনিং যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে এই ক্যান্সারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। স্ক্রিনিং সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। যে স্ক্রিনিংয়ের আগে আমি প্রথম যে আমাদের প্রাথমিক পর্যায়ের রোগ প্রতিরোধ সেটাকে একটু বলি। যে প্রাথমিক রোগ প্রতিরোধ মানে ক্যান্সার হওয়ার আগেই এটাকে বন্ধ করে দেওয়া। তো সেটার জন্য কিন্তু ভ্যাকসিন, যে ক্যান্সার যাতে না হয় সেজন্য আমরা ভ্যাকসিনেশন করলাম, এটা হলো প্রাইমারি প্রোটেকশন। এবার আসি আমরা যে স্ক্রিনিংয়ের উদ্দেশ্য হলো মূলত যে আমরা আর্লি স্টেজে প্রাথমিক অবস্থায় রোগটা নির্ণয় করতে পারছি কিনা। তো সেই জন্য আমাদের দেশে এবং অন্যান্য দেশেও, আমাদের দেশে একটু পরে হয়েছে, স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে। এটা ভায়া আছে, প্যাপসমেয়ার আছে, আরও কিছু পরীক্ষা আছে। তো এইটা কিন্তু আমাদের দেশে আছে এবং গত 10 বছর যাবৎ এটা চালু হয়েছে এবং আনুমানিক প্রায় 400 বা তারও বেশি ভায়া সেন্টার কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আছে। সেখানে ভালো ভালো কাজ হচ্ছে এবং ওইগুলোর পাশাপাশি জরায়ু মুখের স্ক্রিনিংয়ের পাশাপাশি সেখানে ব্রেস্টের স্ক্রিনিংও হয়, যেটা ক্লিনিক্যাল এক্সাম। তো সুতরাং এটা কিন্তু একটা আমাদের জন্য পাওয়া। এখন আমাদের উচিত হবে যে এই সেন্টারগুলোকে জনগণের আরও কাছে নিয়ে যাওয়া। তাদের জানতে হবে যে কেন এটা ইম্পর্টেন্ট, কেন আমাদের ভায়া সেন্টারে যাওয়া উচিত, এগুলোর জন্য আমাদের সমাজ সচেতন করতে হবে সবাইকে। আচ্ছা, আমরা সেই সচেতনতাগুলো কীভাবে বৃদ্ধি করা যায় বা কি কি স্টেপ আসলে নেওয়া যায়, কি কি লিমিটেশন আছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করতে চাচ্ছি আপনার সাথে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে সার্ভাইকাল ক্যান্সার, সৌজন্য রয়েছে এসকেএফ অঙ্কোলজি এবং আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা স্ক্রিনিং নিয়ে কথা বলছিলাম, ভ্যাকসিনেশন নিয়ে কথা বলছিলাম। ভ্যাকসিনেশন নিয়ে আসলে অনেকেরই আসলে অনেক কনফিউশন থাকে, আসলে ঠিক কখন ভ্যাকসিনেশনের আওতায় আসলে তাদের যাওয়া উচিত সে বিষয়ে তারা অবগত থাকেন না। এটি যদি আপনি একটু আমাদের দর্শকদের পরিষ্কার করে বলেন। জি, ধন্যবাদ। ভ্যাকসিনেশন মানে টিকা, যেটা আমরা বাংলায় বলি। এটা ওই যে জীবাণু বললাম, যেটা এইচপিভি ভাইরাস, তার এগেনস্টে একটা টিকা নেওয়া। তো এইটার একটা স্ট্যান্ডার্ড টাইম হলো 9 বছর থেকে 14 বছর পর্যন্ত। এটা সবাইকে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরেও এটা নেওয়া যেতে পারে 45 বছর পর্যন্ত, কিন্তু আইডিয়াল সময় এটাই। আবার আরেকটা আছে যে বিবাহের আগে নিলে, ফার্স্ট সেক্স এক্সপোজারের আগে।
তো সুতরাং এই ভ্যাকসিনটা নেওয়া কেন গুরুত্বপূর্ণ, যে এই ভ্যাকসিনের মাধ্যমে একটা সিগনিফিক্যান্ট প্রোটেকশন আমরা কিন্তু মহিলাদের বা মা বোনদের দিতে পারছি। তো সুতরাং এই ভ্যাকসিনটা মানে প্রিভেন্টিভ অনকোলজি, যে ক্যান্সার হওয়ার আগেই আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিচ্ছি। যেমন হেপাটাইটিস বি দিলে আমরা কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভারের ক্যান্সারটা কিন্তু প্রোটেকশন করতে পারছি। তো এরকম দুইটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আমাদের না নেওয়ার কোনো কারণ নেই। এটা নেশন ওয়াইড এই ব্যবস্থা করা উচিত। আপনার হয়তো জানা আছে যে গাজীপুরে এরকম একটা আমাদের গত 2 বছর যাবৎ একটা প্রজেক্ট, যেখানে অলমোস্ট 33,000-এর মতো স্কুল ছাত্রীদেরকে দেওয়া হয়েছে। ওখানে আসলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা কিভাবে এটা সারা বাংলাদেশে এই ভ্যাকসিনের কার্যক্রমকে এগিয়ে নিতে পারি। এটা আমাদের একটা এখান থেকে একটা ধারণা হবে। আচ্ছা, কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আসলে অবগত না, যে ঠিক এই বয়সের পরে বা ঠিক এই বয়সে ভ্যাকসিন নেওয়া উচিত। তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি, যারা ভ্যাকসিন ইতোমধ্যে নেয়নি? যারা ইতিমধ্যে নেয়নি তাদেরও নেওয়ার সুযোগ আছে। একজনের বয়স হয়তো 30 বা 40, সেও ভ্যাকসিনটা নিতে পারে, কিন্তু আইডিয়াল সময় কিন্তু ওইটাই। আচ্ছা, আর সাধারণত আমরা জানি যে 9 থেকে 14তে আমরা 2টা ভ্যাকসিন দেই, আর তারপরে 3টা ভ্যাকসিন নিতে হয়, এটাই। আবার বাংলাদেশে এখন একটা ভ্যাকসিনই দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে মানে হেড টু হেড ট্রায়ালে যে 2টার প্রোটেকশন প্রায় কাছাকাছি। তো এই জন্য যদি একটা দিয়ে যদি যথেষ্ট ইমিউনিটি অর্জন করা যায়, সেটা কিন্তু তার মানে রেজাল্ট সবার জন্য ভালো। আচ্ছা, কেন এটা এনশিওর করা যায় যে তাকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। আচ্ছা। আমরা এবার পরীক্ষা নিরীক্ষাগুলোর দিকে চলে আসি। রোগীরা যখন আপনাদের শরণাপন্ন হয়ে থাকেন, তাদেরকে আসলে আপনারা কি কি টেস্ট দিয়ে থাকেন এই সার্ভাইকাল ক্যান্সার কনফার্ম হওয়ার জন্য? পরীক্ষা মানে এই ধরনের, আমি একটু আগে যেটা বললাম উপসর্গগুলো, এই ধরনের যদি কোনো রোগী আসে, আমরা কিন্তু প্রথমেই গাইনোকোলজিস্টের শরণাপন্ন হই। ওনারা প্যাপ স্মিয়ার হোক অথবা ভায়া হোক, এটা করেন। করে যদি কোনো সন্দেহযুক্ত ব্যাপার থাকে, তাহলে একটা পরীক্ষা আছে কলপোস্কোপি। এই কলপোস্কোপিটার মাধ্যমে একটা জরায়ু মুখের একটা অ্যামাউন্ট অফ মানে টিস্যু, এটা নিয়ে ল্যাবে পরীক্ষা করে দেখা হয় যে এইটা ক্যান্সার কিনা। তো এই পরে শুরু হবে, যদি দেখা যায় শুধু জরায়ু মুখে ক্যান্সার আছে, সেখানে তো স্টেজিং অনুযায়ী স্টেজ 1, একটা স্টেজ আছে CIN, একবার যেটা ইপিথেলিয়াল এবং নন ইনভেসিভ, এগুলোর চিকিৎসা খুবই ভালো, 100% কিওর হয়ে যাবে। এমনকি স্টেজ 1-এও যদি কোনো রোগী ধরা পড়ে, তাহলে দেখা যায় 95% কিওর হয়। তো সুতরাং কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে স্ক্রিনিংটা। তো তখন আমরা আসলে প্রথমে প্রাথমিকভাবে এই চিকিৎসাটা গাইনোকোলজিস্ট বা গাইনি অনকোলজিস্টদের আওতায় পড়ে। আচ্ছা, এবার আমরা ট্রিটমেন্টের দিকে যদি আগাতে চাই, তাহলে আমরা যেরকমটা জানি যে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যেরকম আমরা সার্জারি, কেমো, রেডিওথেরাপি এই স্টেজগুলোর মধ্য দিয়ে যেতে থাকি, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে সেই ধারাটা কি অব্যাহত থাকে কিনা? জি, একই রকম। আমরা সাধারণত স্টেজ 1 এবং 2-কে আর্লি সার্ভাইকাল ক্যান্সার হিসেবে ধরি। সেখানে বেস্ট ট্রিটমেন্ট হলো জরায়ু অপারেশন বা হিস্টেরেক্টমি। দেন থার্ড অ্যান্ড অনওয়ার্ড, এখানে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির ফোর্থ, মানেই আপনি জানেন যে এটা মেটাস্ট্যাটিক একটা স্টেজ, মানে ছড়িয়ে গেছে, তখন শুধুমাত্র কেমোথেরাপি আমাদের হাতে থাকে। অধুনা আমরা সেখানে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এগুলো আমরা দিয়ে আছি। কিন্তু বেস্ট ট্রিটমেন্ট স্টেজ 1 অ্যান্ড 2, 2-এরও অনেক ভাগ আছে, সেই পর্যন্ত সার্জারি করাটাই রোগীর জন্য বেস্ট। তা আমি মনে করি যে আজকের যে আলোচনা, এখান থেকে যারা আছেন তারা জানবেন যে কিভাবে আমরা যেন আমাদের উপসর্গ থাকলে একবারে আর্লি স্টেজে রোগটা ডিটেকশন করতে পারি, তাহলে চিকিৎসার যে রেজাল্ট, এটা একটা খুবই আশাব্যঞ্জক রেজাল্ট হবে। আচ্ছা, সার্জারির যে বিষয়টি নিয়ে আপনি বললেন ইতিমধ্যে, যে জরায়ুর একটি অংশ হয়তো বা কিছু অংশ অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়, তো সেক্ষেত্রে যারা মা হতে চান তাদের ক্ষেত্রে কি কোনো রিস্ক আছে কিনা স্টেজ 1 অ্যান্ড 2 এর ক্ষেত্রে? স্টেজ 1-এ যদি কারো ফ্যামিলি কমপ্লিট হয়ে থাকে, সাধারণত গাইনোকোলজিস্টরা স্টেজ 1-এ যদি একজন বাচ্চা থাকে কোনো মহিলা, তাহলে সেক্ষেত্রে ধরে নেয় যে ফ্যামিলি কমপ্লিট, তাকে হিস্টেরেক্টমি করাটাই বেস্ট। কিন্তু এমন যদি হয় যে তার কোনো বাচ্চা নেই এবং সে বাচ্চা চায়, তখন স্টেজ 1-এ তখন ওনাদের অপারেশনটা একটু ভিন্ন ধর্মী হয়, কারণ তার ফ্যামিলি কমপ্লিট করার জন্য
এই ব্যবস্থা নেয়, কিন্তু অন্য স্টেজগুলোতে সেই সুযোগ থাকবে না। আচ্ছা, কিন্তু সিআইএন যদি হয় সেখানে কিন্তু সিআইএন 1 যেমন, সেখানে আপনার শুধু কোনো চিকিৎসার দরকার নেই। 2 and 3-তে তখন স্পেশাল চিকিৎসা আছে, সার্জারি আছে, লিপ আছে, ক্রায়োথেরাপি আছে, এগুলো দিয়ে চিকিৎসা করা হয়। আচ্ছা, আপনি কিছু আধুনিক ট্রিটমেন্ট প্রসিডিওরের কথা বললেন, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি। এই থেরাপিগুলো আসলে বাংলাদেশের মানুষের যারা রুরাল পিপল আছেন তাদের কি আসলে সেই ভার বহন করার সক্ষমতা আছেন কিনা, বা আপনারা কি সেই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন কিনা? না, এক কথায় সেই ভার বহন করা সম্ভব নয়, কারণ এগুলা অনেক দামি ওষুধ। কিন্তু অন্যান্য দেশে যে সুবিধাটা হয়, উন্নত দেশে ওদের ইন্স্যুরেন্স থাকে, তো সেই জন্য ওরা পেয়ে থাকে। কিন্তু বাংলাদেশের যারা আপামর জনসাধারণ আছে তাদের জন্য এই চিকিৎসা খুবই জটিল, কেননা এই চিকিৎসাগুলো কিন্তু মূলত স্টেজ 4-এর রোগীদের জন্যই দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের পক্ষে ব্যয় সংকলন করা কঠিন। আমরা কিছুদিন আগে একটা নিউজ পেপারে নিউজ দেখেছিলাম যে অন অ্যান অ্যাভারেজ একজন ক্যান্সার রোগীর খরচ 5 লাখ টাকা দেশে চিকিৎসা করলে। তো সেটা তো একটা বিশাল অঙ্কের টাকা। তো আমি মনে করি যে আমাদের সরকারি পর্যায়ে, এনজিও পর্যায়ে এই বিষয়গুলোকে এগিয়ে নিতে হবে। সবচেয়ে বড় কথা, এই জন্যই আমাদের প্রিভেনশন স্ক্রিনিং এত ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু পুরো রোগটাই কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট কমে আনতে পারি যদি আমরা ইনজেকশন মানে ভ্যাকসিন এবং যদি স্ক্রিনিংটা পারফেক্ট করতে পারি। জি, আমরা যেরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং এই মাসটা যেহেতু সার্ভাইকাল ক্যান্সার সচেতনতার মাস, জনগণকে সচেতন করাই কিন্তু আমাদের উদ্দেশ্য। সেই সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কিভাবে আসলে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যেতে পারে? যে এটা একটা স্লোগান থাকতে হবে। স্লোগান মানে এটা উপর লেভেল থেকে শুরু করে গ্রামের যারা জনপ্রতিনিধি আছেন সবার বিষয়টা জানতে হবে এবং সবাইকে বিষয়টা বুঝতে হবে, এবং আমাদের কতগুলো স্পেশাল জিনিসকে দেখতে হবে। যে আর্লি ম্যারেজ, বাল্যবিবাহটাকে প্রোটেকশন দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর পার্সোনাল হাইজিন সম্বন্ধে সচেতন করতে হবে, ভ্যাকসিন অবশ্যই এনশিওর করতে হবে। এগুলো ধূমপায়ী যারা আছে তাদেরকে ধূমপানের জন্য নিরুৎসাহিত করতে হবে। যাদের নিউট্রিশন কম আছে তাদের নিউট্রিশনের জন্য ব্যবস্থা করতে হবে। এগুলো আমাদের করণীয়। আচ্ছা, অনেকেই আসলে এই বিষয়টি সম্পর্কে আসলে জানতে চায় যে যদি ক্যান্সার হয়, আগে যেরকমটা আমরা জেনে থাকতাম যে ওয়েন দেয়ার ইজ ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, এখন কি আসলে আমরা অ্যান্সার খুঁজে পেয়েছি কিনা? নিঃসন্দেহে, তার কারণ এটা একটা বাণী ছিল যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, বাট নাও দেয়ার আর মেনি অ্যান্সার্স। কারণ আমরা তো জানি যে এখন অনেক ক্যান্সার আছে যেগুলো আসলে আমরা ইন্টেনশন টু ট্রিট, ইন্টেনশন টু কিওর, মানে একবারে ভালো হয়ে যাচ্ছে এরকম কিন্তু আমরা করছি। এমনকি স্টেজ 4-এর লাং ক্যান্সারের মতো দুরারোগ্য যে রোগ, সেটাও কিন্তু অনেক রোগী আমাদের 5 বছর 6 বছর বেঁচে আছে যারা স্টেজ 4-এর রোগী। একসময় সেটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা চিন্তাই করা যেত না, কিন্তু এখন তো রোগীরা এই বেনিফিট পাচ্ছে আমাদের দেশেই, আমাদের হসপিটালগুলোতেই। আচ্ছা, আমরা একটি টেন্ডেন্সি আসলে জনসাধারণের মধ্যে দেখে থাকি, সাধারণ মানুষের মধ্যে যেটি দেখে থাকি যে মানুষ বিদেশমুখী হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্টের উদ্দেশ্যে। যারা আসলে মধ্যবিত্ত তাদের অবস্থান নিম্নবিত্তে নেমে যাচ্ছে, যেহেতু এইখানে অনেক ব্যয়বহুল একটি ট্রিটমেন্ট আপনি যেরকমটা বলছিলেন। তো তারা যখন বহির্মুখী হচ্ছে তাদের খরচের মাত্রাটা আরও বেড়ে যাচ্ছে। সেটির পেছনে আসলে কারণ কি, আস্থাহীনতার কারণ কি ডাক্তারদের? আস্থাহীনতার কারণ আমি বলবো যে সিস্টেম ব্যবস্থার যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থাপনা হয়তো আমরা সেই পর্যায়ে করতে পারিনি। আর ডাক্তারের পক্ষ থেকে এটা হতে পারে যে আমরা হয়তো ডাক্তারদের আরও কাছে যেতে পারিনি, একটা জিনিস বোঝানো একটা ব্যাপার। আরেকটা কারণ হলো যে মেডিকেল ট্যুরিজম, এটা কিন্তু সব দেশে আছে। আমি দেখেছি ইন্ডিয়ায়, ইউএসএ থেকেও রোগী আসছে। আমি দেখেছি যে টার্কিতে পাশের রাষ্ট্র থেকেও রোগী আসছে। মেডিকেল ট্যুরিজম থাকবে এবং যাদের অর্থ আছে তারা বাইরে যাবেই হয়তো, কিন্তু আমাদের মূল টার্গেট যারা আমাদের দেশের আপামর জনসাধারণ, অর্থাৎ যাদের একটা নির্দিষ্ট আয় আছে, তাদের জন্য কিভাবে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি, এটা সবার এগিয়ে আসতে হবে। এটা চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে, মানুষকে আরো সচেতন করতে হবে, বা তাদেরকে এই যে জ্ঞানে মানে কথাগুলো
এগুলো কমিউনিটি পর্যায় থেকে আমাদের রুট লেভেলে নিয়ে যেতে হবে, এটাই প্রয়োজন। জি, আমরা সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আমরা আশা করছি আমরা ভবিষ্যতে হয়তো বা সার্ভাইকাল ক্যান্সার আমরা যথাযথভাবে প্রিভেন্ট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এবং আমার মতো আপনারাও এই অনুষ্ঠানকে অনেক উপভোগ করেছেন। আর আপনারা উপভোগ করলেই আমরা অনুষ্ঠানে যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন নিউজের সাথেই থাকবেন।